সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, 2 সপ্তাহ পেরিয়ে আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদেরই পছন্দের অনুষ্ঠান এনটিভি ইউরোপের জনপ্রিয় আইন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সাধারণত আপনাদের বিভিন্ন ফ্যামিলি, ইমিগ্রেশন, লিটিগেশন, অ্যাসাইলাম এবং হিউম্যান রাইটস সংক্রান্ত প্রশ্নের জবাব এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন বিষয়ক আপডেট দিয়ে থাকি। আমাদের এই আয়োজনে আপনাদের সাথে সবসময় আছেন আপনাদের এই প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, যিনি জে কেয়ার সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন, ব্যারিস্টার সলিসিটর আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা আপনাদের সাথে বরাবরের মতো আজকে আছেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের প্যান্ডেমিক কোভিড-19 এখনও কন্টিনিউ আছে এবং গতকাল থেকে আপনারা জানেন যে গভর্নমেন্টের নতুন যে রুলস যেটা এসেছে, গাইডেন্স যে এসেছে, গাইডেন্স অনুযায়ী আপনাদেরকে ঘরে বাইরে যখনই যাবেন, পাবলিক প্লেসে যখনই যাবেন, তখনই আপনাদেরকে ফেস মাস্ক অবশ্যই পরতে হবে এবং ফেস মাস্ক যদি না পরেন তাহলে আপনাদেরকে হয়তো সামটাইমস যদি আপনাদেরকে ল এনফোর্সিং অথরিটি আপনাদেরকে চার্জ করে, সেই ক্ষেত্রে 100 পাউন্ড পর্যন্ত তারা আপনাদেরকে জরিমানা করতে পারে। এই বিষয়ে আমরা আমাদের অতিথির কাছ থেকেও কিছু কথা শুনবো। প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এনটিভি ইউরোপ দীর্ঘদিন ধরেই সচেতনমূলক বিভিন্ন ধরনের প্রতিবেদন, নিউজ প্রচার করছে কোভিড-19কে কীভাবে আমরা ওভারকাম করব এবং কীভাবে আমরা ফেস করব। সেজন্য আমরা আমাদের আজকের প্রোগ্রাম পক্ষ থেকে আবারও এনটিভি ইউরোপকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অতিথির কাছে। রেজা ভাই, কেমন আছেন আপনি? আপনার ফেস মাস্ক দেখছি না আমরা এখন এখানে। আমাদের ফেস মাস্কটা বোধহয় তারা সব এর জন্য বলেছে, জি 24 তারিখ থেকে সবের জন্য। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজকেও যখন আমি সকালে ট্রেনে আসলাম, তখন এমনকি ট্রেনে যেখানে আরও আগে থেকে পাবলিক ট্রান্সপোর্টে তার ব্যবস্থা করেছে, অনেকেই কিন্তু মাস্কটা ব্যবহার করছে না। আসলে এই পুরা জিনিসটা নিয়ে যে মানুষের মনে যে কনফিউশন এবং বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন ধরনের যে সমস্ত নির্দেশাবলী, এটার মধ্যে সাথে মনে হয় আমাদের অনেকেরই, মানে জনগণের অনেকেই বোধহয় এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়। এবং সেই কারণে আমার মনে হয় যে এই যে কমপ্লায়েন্স নিয়ে একটা প্রবলেম হচ্ছে। আমরা প্রথম থেকে আমরা দেখেছি যে ব্রিটেনে কখনো পুরোপুরি লকডাউন হয়নি, মানুষ 100% যে লকডাউন তারা মানেনি, এবং দেখা গিয়েছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও কিন্তু লকডাউনগুলো মানেনি। তো ফলে সাধারণতভাবেই মানুষের মনে একটা সন্দেহ দেখা দিয়েছে যে আসলে কি এই সমস্ত নিয়ম কানুনকে সত্যিই কোভিড-19 থেকে আমাদের রক্ষা করতে পারে। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার ইভেন অনেক সময় ইউ ক্যান ডু ইট, ডোন্ট ডু ইট, ডু ইট, ডোন্ট ডু ইট, এরকম একটা মকারি কিন্তু হয়েছে অনেকবার। জি, এবং দেখো সবচেয়ে যেটা আমার কাছে খারাপ লাগলো, যারা কোভিড-19 আক্রান্ত হলো তাদের পরে কিন্তু কোনো সার্ভে করা হয়নি যে ধরো এক্স আক্রান্ত হলো, তো এক্স কেন আক্রান্ত হলো? এই জন্যে যে উনি কোনোদিন মাস্ক ব্যবহার করতেন না, এই জন্যে কি উনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেননি, এই জন্যে কি উনি কোনো কোভিড রোগীর সংস্পর্শে এসেছিলেন। ফলে আমরা যদি এমটা না জানতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছে। আপনার কি মনে হচ্ছে এটা কেন করে না, এটা গভর্নমেন্ট কেন করছে না? আমার কাছে যেটা মনে, তুমি তো জানো যে সব ব্যাপারে আমি একটু সিনিক্যাল, আমি একটু সন্দেহবাদী। আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই কোভিড-19-এর জন্য সরকারের কোনো রকমের প্রস্তুতি ছিল না, এবং যখন এখানে বলা হয়েছে চীনে ভয়াবহ হচ্ছে, তখন মনে করা হয়েছে এটা চীন আর ইরানে হচ্ছে, ইউরোপে আসবে না। এই ধরনের একটা তুচ্ছতাচ্ছল্য আমার মনে আছে যে প্রধানমন্ত্রী আমাদের নিজেই কিন্তু বলেছিলেন যে উনি একটা হসপিটালে গেলেন, কোভিড পেশেন্টের সাথে হাত মিলালেন, পরে উনি হাত ওয়াশ করে ফেললেন, এটাকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তিনি নিজে এফেক্টেড হয়েছেন। তো ফলে আমার কারণ মনে হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলি বলা হচ্ছে জনগণের ভিতরে একটা এক ধরনের আস্থা আনার জন্যে। জনগণ যাতে মনে করে যে না, এই ব্যবস্থাগুলো নিলে আমি বোধহয় প্রোটেক্টেড। কারণ আমরা আবার টেলিভিশনে কিন্তু দেখেছি সেই অনেক সায়েন্টিস্টরা বলেছেন যে মাস্ক নাকি লাগালে 5%ও নাকি প্রোটেকশনের সম্ভাবনা নাই। তো তাই যদি হয় তাহলে মাস্ক লাগানো হচ্ছে কেন? এটা হচ্ছে যেটা আমরা বলি যে আমরা পশ্চিমা বিশ্বে আমরা দেখি অনেক সময় অনেক কিছু করা হয় যেটা মানুষকে একটা ধারণা দেওয়া হয়। এই যে ধরো যে অ্যাটম হাইড্রোজেন বোম করা হয়, এর পিছনে কারণ কি? মানুষকে ধারণা দেওয়া হয় যদি কোনো পরাশক্তি আক্রমণ করে তবে তোমাকে আমাদেরকে আমরা কিন্তু প্রোটেক্ট করতে পারবো। কিন্তু বস্তুত আক্রান্ত হলে কতটা এটা কাজে আসবে
কিন্তু রেজা ভাই সবচেয়ে সারপ্রাইজিংলি যেটা হচ্ছে যে ওরা বলছে যে 24 তারিখ থেকে যে মাস্ক পড়তে হবে, কিন্তু এই 24 তারিখ পড়তে হবে এটার আগে কিন্তু 2 সপ্তাহ আগে তারা এই ঘোষণাটা দিল, তাহলে এই 2 উইকস যে লোকজন পড়লো না, না তো সবচেয়ে এটার বড় কথা যে effect-টা কি হলো? অনেকেই কিন্তু এক্সামটেড, যাদের শ্বাসকষ্ট হয়, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, এরা অনেকেই কিন্তু আসলে এক্সামটেড। তো যদি একজন এক্সামটেড লোকে যদি আক্রান্ত হন, তো তিনি তো এটাকে স্প্রেড করে দিতে পারেন না। জি তো ফলে আসলে এই পুরো জিনিসটার ভিতরে দেখা যাচ্ছে যে, যেটা এক অর্থে বাংলা অর্থে আমরা বলি না যে যে বজরাম মুষ্টি কিন্তু ফসকা গিরো, জি। সেই গিরা সেই সব অবস্থা হয়ে গেছে। যাওয়ার পরে তো করছে। ফলে আমার কাছে জানি না, আমি তো বললাম একটু সন্দেহবাদী, এটা অনেকটা একটা ইমেজ জি। রক্ষার একটা না, ব্যাপার রেজা ভাই, হয়েছে। তারপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা যদি এইভাবে দেখি যে মাস্ক পরাটা আমাদের মিনিমাম একটা প্রোটেকশনের জন্যই আমরা এটাকে করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এটাকে স্টিল না আমি এটা বলবো, এটা যে এটাকে যেভাবে নেয়, জি। এবং অনেকেই, যেটা আমি বললাম যে আমরা দেখেছি, এমনকি আমাদের অফিসেও দেখেছি অনেক স্টাফ, তারা এমনকি দরজার হ্যান্ডেলও হাত দিয়ে ধরে না, জি। তারা হ্যান্ডেল ধরার আগে হাতে গ্লাভস পরে নেয়। অ্যাঙ্গেল দিয়ে এভাবে পুশ করছেন। হ্যাঁ করছে। এটা হয়তো তাকে একটা মানসিক শান্তি দিচ্ছে। এবং তুমি তো নিশ্চয়ই দেখেছো যে আমি নিজে একদম কোনো রকমেরই আমি কোনো রকমের কোনো প্রতিরোধমূলক মানে কোনো ডোন্ট ব্যবস্থা কেয়ার নিইনি। একটা অবস্থায় আপনি না, আমি স্বাভাবিক যখন করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার যে স্বাভাবিক যে নিয়ম, সেটা আমি মেনটেন করি। এক্সট্রা প্রিকশন যেটা সেটা আপনি আমি স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। বাট যাই হোক, আমি যারা দর্শকরা তাদের নিজেদের উপর আমরা ছেড়ে দিব। জি। তারা যেটা তাদের নিজেদের জন্য ভালো বিবেচনা করবেন, তারা অবশ্যই করবেন। এবং আশা করি যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু আমরা কোভিড-19 প্রকোপ ব্রিটেনে কিন্তু অনেক কমে গেছে। আমি আশা করি বাংলাদেশে এখনও এটা একটু খারাপ অবস্থায় আছে। এবং খুব দুঃখের বিষয় যে আমার ঘনিষ্ঠ কিছু সহচরে আমাদের ল ডিপার্টমেন্টের বেশ কিছু সিনিয়র ভাইরা আমাদের ভাইরা already অনেকেই কিন্তু মৃত্যুবরণ মারা গেছেন। করেছেন। এমনকি আমাদের অনেক সিনিয়র একজন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ মুসলিম উদ্দিন, উনিও কিন্তু মারা গেছেন। দীর্ঘদিন ধরে আমার ওনার কথা খুবই মনে পড়ছে। যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, উনি তখন একজন তরুণ, কেবল সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে আসলেন, এসে আমাদের ল ডিপার্টমেন্টের যে লাইব্রেরিতে উনি একজন কর্মচারী হিসেবে ঢুকলেন। আমার যতটুকু মনে পড়ে কিন্তু উনি সবসময় একটু হাস্যোজ্জ্বল খুবই ভাবে হাস্যকর ছিল। সবাইকে আমাকে মনে আছে যে ওয়েলকাম খুব করতেন। উজ্জ্বল, বেশ খুব চুলে সবসময় কালার করে রাখতেন, খুব একটা উজ্জ্বল, ব্রাউন খুব সুন্দর। কালার। হ্যাঁ, এবং উনি কিন্তু খুবই ভালো একজন মানুষ ছিলেন। এবং পরবর্তীকালে উনি নিজের যোগ্যতায় কিন্তু উনি ডিপার্টমেন্টের চিফ বোধহয় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারও উন্নত হয়েছিলেন। কয়েক বছর আগে আমার সাথে আমাদের দেখা হয়েছিল। রেজা ভাই, উনি মারা আপনাকে গেলেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এবং আবার আপনার কাছে আমার আসছি। একজন ক্লাসমেট কিন্তু মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন, খুরশিদ আলম। তিনি কিন্তু টেক্সটাইল এবং জুট মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারি ছিলেন। এবং আরেকজন মারা Very গেলেন, recently, গত 2 দিন আগে একজন- নরেন দাস, উনিও কিন্তু মারা গেলেন। তো ওনাদের সবার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি আমাদের সাথে স্টুডিওতে ফোনে কথা বলে আপনাদের বিভিন্ন ধরনের ইমিগ্রেশন, ফ্যামিলি, লিটিগেশন সংক্রান্ত প্রশ্ন করতে পারেন। আমাদের আজকের অতিথি অবশ্যই আপনাদের প্রশ্ন জবাব দিবেন যতটুকু আমরা সময় পেয়ে থাকি। ইতিমধ্যে আমরা দেখছি যে কয়েকজন দর্শক আমাদের লাইনে আছেন। আমরা সরাসরি চলে যাব আমাদের দর্শকদের কাছে। আজকে আমাদের প্রোগ্রামের আজকে প্রথম কলটা নিচ্ছি। প্রিয় দর্শক, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি, আমরা আছি ভালো ভাইয়া। আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আমার একটা প্রশ্ন হইল, আমার এক আত্মীয়, মানে আব্বা ব্রিটিশ আসলাম, অনেক আগর আছে, জি মারা গেছে। তখন তারা এপ্লাই করছিল আর কি, তারা গ্রাউন্ডে তারা জানাইছে কি যে তান মাই দেশ আসলাম না, তবে তাই রয়েছেন দেশ বাংলাদেশ, তারা তাই বাতার উঠা পাইছেন। তখন তারা জানাইছে কি যে তান বাতার বুক টুক ওগুলা দেওয়ার লাগে, বা আরো অন্যান্য কিছু কাগজপত্র সিটিউটি দেওয়ার লাগে। তখন আমার কোয়েকশন হইল গিয়া, বাতা তো বাংলাদেশ লইছো, এটা তো বাতার বুক তো বাংলা লেখা, বাংলা লেখা এটা দিলে এরা অ্যাকসেপ্ট করবো না? না, যে কোনো কাগজ আপনি দেবেন, সেটা যদি বাংলায় হয় সেটাকে ইংরেজিতে অনুবাদ করে অরিজিনালের সাথে অনুবাদটা পাঠিয়ে দেবেন। আর ইংলিশ করতে হইব। জি, তো তোর অরিজিনাল যে বুক এটা দেওয়া দিত, এটা ফটোস্টেট করিয়া ইংলিশ করিয়া ফটোস্টেট করে পাঠাই হইব। জি, যদি আপনি অরিজিনাল না পাঠান তাহলে কিন্তু এটাকে আপনি নোটারাইজ বা অথেন্টিকেট করে পাঠাবেন। তবে আমার মনে হয় অরিজিনালটা পাঠানো ভালো, কারণ ওরা অনেক সময় অরিজিনাল দেখতে চায়। বা ব্রিটিশ, দুটো তো স্যার না, বাংলা লেখা তো, যে ওই বাংলা অরিজিনালটি পাঠিয়ে দেবেন আপনি, ওটার সাথে ট্রান্সলেটেড কপি। যদি কোনো কারণে আপনার,
জি, বাংলাটা আপনি দেবেন, বাংলার সাথে ইংরেজিটা দেবেন, ঠিক আছে? ওকে ওকে স্যার, ওকে ওকে, ধন্যবাদ কলার। আমরা কলারের স্বার্থে রেজা ভাই যেটা আমরা বলছি অন্যদের স্বার্থ, নর্মালি সবসময় যেটা হয় কোনো বাংলা পেপার যদি থাকে সেটাকে ইংলিশ ট্রান্সলেট করার পরেও আপনি কিন্তু বাংলাটা তো দিতে হচ্ছে অবশ্যই সবসময়। দিতে হবে, হ্যাঁ, কারণ যেটা অরিজিনাল শুধু ইংলিশ দিলে তো আমাদের রিকোয়ারমেন্ট কভার যেটা হচ্ছে না। অরিজিনাল সেটা অবশ্যই দিতে হবে। কোনো কারণে যদি অরিজিনাল না দেওয়া যায়, এক্সপ্লেনেশনটা। যেমন ধরো এমন হতে পারে যে অরিজিনালটা এখনো ব্যবহার করা হচ্ছে, জি তো সেক্ষেত্রে একটা এক্সপ্লেনেশন দিয়ে, এবং কোনো কোনো ক্ষেত্রে সম্ভব হতে পারে যে ব্রিটিশ হাই কমিশন বা ভিএসএফ এর কাউকে দিয়ে যদি অথেন্টিকেট করা যায় যে তারা অরিজিনালটা দেখেছে, জি তাহলে হয়তো এটা গুরুত্ব বহন করবে। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। নেক্সট কলার, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমরা ভালো। খুব সুন্দর একটা অনুষ্ঠান, আমার খুব বেশি জি, ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন আছে, ন্যাচারালাইজেশন লাগিয়ে অ্যাপ্লিকেশন করলে তারা কতদিন পরে জানায় ভাইজন? সরি ভাই, আমি বুঝলাম কি ন্যাচারালাইজেশন? জি, অ্যাপ্লিকেশন করলে কতদিন পরে তারা জানায়? ভাইয়া, এটা এমনও আমার ঘটনা আছে যে আমরা 3 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়েছি, আমার ক্ষেত্রে 1 বছরও সরি 1 বছরও লেগে গেছে। এমনি আপনার 6 মাস পর্যন্ত হচ্ছে নর্মাল টাইম। জি। আর দ্বিতীয় কোশ্চেন হয়েছিল আমার, এখন কিন্তু আমি ইন্ডিভিজুয়াল লিভ পাইছি, আমার বেনিফিট ক্লেম করা ঠিক আছে না ঠিক না? না, শোনেন, আপনার বেনিফিট লওয়া না, বেনিফিটটা যার ইনডেফিনিট লিভ টু রিমেন আছে তিনি অবশ্যই বেনিফিট ক্লেম করতে পারেন, কিন্তু বেনিফিটটা তিনিই ক্লেম করবেন যার বেনিফিটটা ক্লেম করা দরকার আছে। এটা কিন্তু একটা অনৈতিক কাজ হবে যেখানে একজন কাজ করতে পারেন কিন্তু তিনি কাজ না করে তিনি বেনিফিট ক্লেম করলেন, এটা কিন্তু কাজটা ইমোরাল হবে। তো যদি কারোর কাজ করতে অপারগ হন বা অন্যান্য কোনো কারণ থাকে এবং যেহেতু তার ইনডিফিনিট লিভ টু রিমেন আসছে, তার বেনিফিটে কোনো রেস্ট্রিকশন নাই, তিনি অবশ্যই বেনিফিট ক্লেম করতে পারেন। এর আগে আমি বলেছি এটা নিজের একটা ইন্ডিভিজুয়াল জাজমেন্টের ব্যাপার। যেমন ধরুন, আমি দীর্ঘদিন ধরে এদেশে আসি, আল্লাহর অশেষ রহমত, আমি কিন্তু কোনোদিন কোনো ধরনের বেনিফিট আমি কিন্তু ক্লেম করি নাই, এটা আল্লাহর রহমত। এমনকি অনেক সময় বেনিফিট ক্লেম করার মতো অবস্থাতে গেলেও আমার কাছে মনে হয়েছে যে আমি শিক্ষিত মানুষ, লেখাপড়া জানা মানুষ, আমি পরিশ্রম করতে পারি, আল্লাহ আমাকে একটা চমৎকার স্বাস্থ্য দিয়েছে, আমি কেন খামাখা বেনিফিটে যাব? তো এটার অর্থ কিন্তু এই না যে অন্যদের সবাইকে আমার মতো হতে হবে, তা নয়। যদি বেনিফিটে যাওয়ার মতো অবস্থায় কেউ থাকেন তিনি অবশ্যই বেনিফিট ক্লেম করতে পারেন। তবে যেটা হয়, আমি আপনাকে বলি যে যখন আপনি ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন করেন তখন তারা কিন্তু আপনার ইকোনমিক কন্ট্রিবিউশনটা দেখে। জি রাজা ভাই, আমরা মনে হয় লাইনটা ড্রপ করেছি, বাট দর্শক আপনি স্টিল আমাদের আলোচনা শুনতে পাবেন। আমরা রাজা ভাই, আপনি আপনার বক্তব্যটা শেষ করুন। জি, আমি যেটা বললাম যে যিনি বেনিফিট ক্লেম করতে পারেন তিনি অবশ্যই ক্লেম করতে পারেন, ক্লেম করলে কোনো অপরাধ নয়। তবে এর মধ্যে একটা নৈতিকতার ব্যাপার আছে, যদি কেউ কাজ করতে পারেন তবে তিনি কাজ না করে বেনিফিট ক্লেমটা করবেন কেন, এটা মনে রাখতে হবে। কারণ এই যে আমরা যে কাজ করি সেখান থেকে আমরা যে ট্যাক্স দিই, এই ট্যাক্সের পশ্চাতের একটা অংশই কিন্তু এই বেনিফিটে যাচ্ছে। জি, সবাই যদি কাজ বাদ দিয়ে সবাই আমরা বেনিফিটে চলে যাই তাহলে তো দেশের ইকোনমি তো ধস নামবে। জি, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার, হ্যালো। আমাদের নেক্সট কলার, হ্যালো, আপনি শুনছেন? জি রাজা ভাই, কলারটা আমরা মনে ড্রপ করেছি। হ্যালো, জি কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনি প্রশ্নটা করুন, একটু জোরে বলতে হবে। জি, আমার ভাই প্রশ্ন আসতো হচ্ছে না, আমি ওদের ইসলাম আর কি ভিজিট করছিলাম, তো আমি 10 ইয়ার্স রুটে আর কি ভিসা হয়েছি। তো আমি জানতাম স্যার এরকম এখন আমার প্রবলেম হচ্ছে, আমার ডিসেবিলিটি প্রবলেম হচ্ছে আমি, আর আমার কার্ডের মাঝে নো পাবলিক টু ফান্ড। তো এখন আমি এটা কিলা খান কিতা করা যাবে, কোনো বেনিফিট ক্লেম করতে পারবো? আপনি যেটা করতে পারেন, এখানে আপনি অনলাইনে আপনার ওই যে কন্ডিশন লিফট করার জন্যে একটা ফর্ম আছে, সেটা ফর্মটা ফিল আপ করে আপনি পাঠিয়ে দেন এবং 10 দিনের ভিতরে আপনি সাপোর্টিং ডকুমেন্ট পাঠাবেন। আপনাকে ব্যাখ্যা করতে হবে যে কেন আপনি এই এই পাবলিক ফান্ডটা ক্লেম করতে চাচ্ছেন। তারা যদি হ্যাপি হয়, তারা যদি স্যাটিসফাইড হয়, তবে আপনি দেখবেন যে 2 সপ্তাহের মধ্যে আপনি জানতে পারবেন যে তারা আপনাকে। আমি একবার করছিলাম, তারা রিজেক্ট করে দিয়েছিল। আমার ওয়াইফের ডিসেবিলিটি প্রবলেম, আমারও ডিসেবিলিটি প্রবলেম। জি না, কিন্তু আপনি যে মনে রাখবেন, আপনি তো চাইতে পারেন, তারা যদি আপনাকে না দেয় আপনি তো জোর করতে পারেন না। সেক্ষেত্রে আপনার একটাই উপায় হচ্ছে আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারেন হাইকোর্টে যেয়ে। ওকে ভাই, জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন?
জি, ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হলো যে আমি একটু অ্যাডভাইস চাচ্ছি যে আমি আমার ওয়াইফের জন্য ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাই। ভাই একটু আর জোরে একটু বলতে জোরে হবে, একটু বলেন জোরে ভাইয়া, বলতে হবে। আমরা শুনতে পাচ্ছি আপনার না। টিভি ভলিউমটা একটু ডাউন করে একটু জোরে বলুন। হ্যালো, জি জি আমি আমার ওয়াইফের জন্য ন্যাচারালাইজেশনের জন্য ভাইয়া, আবার একটু বলছি, আপনি একটু জোরে কথা বলতে হবে। আপনার টিভি ভলিউমটা একটু ডাউন করে আমাদের জোরে বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে ভালো করে। আমি আমার ওয়াইফের জন্য ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাই। এখন আমি কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করলে ভালো হবে? ভাই পদ্ধতি হচ্ছে একটাই, এখানে কোনো 2-3টা পদ্ধতি নাই, পদ্ধতি একটাই। আপনি অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে এটা যখন আপনি সাবমিট করার পরে আপনি ফিটা পেমেন্ট করবেন সাথে সাথে, তারপরে আপনি আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবেন। আপনার ডকুমেন্ট হয়তো আপনাকে গিয়ে সাবমিট করতে হবে হাতে হাতে, তা আপনাকে একটা বুকিং করতে হবে, বুকিং করে গিয়ে আপনি ডকুমেন্টগুলো সাবমিট করবেন, করার পরে তারা একটা ডিসিশন দেবে। তারা কিন্তু এখন বায়োমেট্রিকও নেয়, সুতরাং ওই বায়োমেট্রিক যখন ডকুমেন্ট সাবমিট করবেন তখনই বায়োমেট্রিক তারা নিয়ে নেবে আপনার ওয়াইফের। এরপরে আপনি ন্যাচারাল কোর্সে আপনি ডিসিশন পাবেন। এটা হয়তো 6 মাস মতো লাগতে পারে, আগেও হতে পারে, বাট অ্যাভারেজ টাইম হচ্ছে 6 মাস। হ্যালো কলার, আপনি আমাদের শুনছেন? জি জি, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। রেজা ভাই, আমরা আমাদের ব্রেক টাইম হয়ে গেছে, ছোট একটা ব্রেক নিব। ব্রেক নিয়ে আমরা আমাদের আবারও 2-4টে আমাদের কিছু আপডেট আপডেট নিয়ে আমরা একটু কথা বলবো, জি। আর বেশ কিছু সমস্যা নিয়ে আমাদের কথা জি, বলতে হবে, জি, ঠিক আছে? জি। প্রিয় কলার, আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান অ্যান্টি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা ইতিমধ্যে দেখছিলেন আপনাদের বিভিন্ন ফ্যামিলি লিটিগেশন, ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন এবং প্রশ্ন জবাব দিচ্ছিলেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা ছোট একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিজ্ঞাপন বিরতি পরে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, সে পর্যন্ত অপেক্ষা করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আবারও টিভি ইউরোপের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান, সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন সেবা দিয়ে যাচ্ছেন। তিনি বাঙালি কমিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর, এবং যিনি JK সলিসিটর প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের বিভিন্ন ধরনের ফ্যামিলি, ইমিগ্রেশন এবং লিটিগেশন সংক্রান্ত প্রশ্নের উত্তর জবাব দিচ্ছিলেন আমাদের আজকের অতিথি। পাশাপাশি আমরা আজকে চেষ্টা করব কিছু ইমিগ্রেশন আপডেট দেওয়ার জন্য। বাট এর আগে আমরা রেজা ভাই একটু যদি রিক্যাপ করি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু যেই বিষয়গুলো নিয়ে সাবরিনা শাহেদ গংদের যেই আলোচনা, সেই আলোচনার সামান্য জিনিস আমি একটু আপনার কাছে কোশ্চেন করতে চাইবো যে এই ধরনের অবস্থায় থেকে আমরা কি বাংলাদেশের বাইরে আমরা যারা আছি তাদের আমরা ইমেজের সংকটের বিষয়ে অনেকভাবে বিভিন্ন টক শোতে বিভিন্ন বিষয়ে কথাবার্তা আসছেন, এই বিষয়ে আপনার কি মতামত একদম যদি সংক্ষেপে একটু বলেন। এটা অবশ্যই অত্যন্ত একটা দুশ্চিন্তার কারণ। আমরা যারা সবসময় বাংলাদেশ নিয়ে, বাঙালি জাতি নিয়ে গর্ব করি, কথা বলি, হ্যাঁ, তাদের জন্য অবশ্যই এটা একটা বড় সেটব্যাক। এটা যেটা দেখতে হবে যে আমরা বাংলাদেশে যেমন অনেক পজিটিভ দিক আছে, আমাদের অনেক নেগেটিভ দিকও আছে, সেটা কিন্তু আমাদেরকে স্বীকার করতেই হবে। এবং আমাদের দেশের যে সীমাহীন দুর্নীতি, রাষ্ট্রীয় পর্যায়ে থেকে শুরু করে সামাজিক পর্যায়ে যেভাবে দুর্নীতিটা ছড়িয়ে গেছে, এটা নিয়ে আমি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা কথা বলেছি। এটাকে অপরাধ বিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা দিয়েও এটাকে আমি একটু সম্পর্কে একটা বিষয় আপনার সাথে অ্যাড করতে চাই। আমার মনে হচ্ছে এই প্রথম আমাদের প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টও বলেছেন যে যেখানে আমি খোঁজ নেই, খুঁড়ে দেখি, সেখানেই কিন্তু আবার দেখা যাচ্ছে আমার পার্টির লোক। এই প্রথম একটা অফিশিয়ালি উনি স্বীকার করেছেন, এর আগে কিন্তু কেউ স্বীকার করে না। যে অনেকেই যারা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু একটা সরকারি দলের সাথে তাদের সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি। এবং প্রায় সময় আমরা শুনি অনেকেই বলেন যে যারা এই সরকারি দলের থেকে এই ধরনের দুর্নীতি করছেন এরা আদৌ সরকারি দলের সদস্য ছিলেন না, তারা বিএনপি জামাত থেকে এসে পরবর্তীকালে সরকারি দলে শরিক হয়েছেন, এরকম একটা কথা কিন্তু প্রায়শই কিন্তু বলা হয়। যাই হোক, এখন যেহেতু সরকারি
দল ক্ষমতায় আসেন, এই অপরাধীদের দমন করা, মানে দুষ্টের দমন শিষ্টের পালন, এটাই কিন্তু সাধারণ অর্থে সরকারের প্রশাসনের কিন্তু দায়িত্ব। জি এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি, এবং কালকেও বোধহয় গতকালকেও আমরা দেখলাম সরকারি দলের একজন মহিলা নেত্রী তিনি ভুয়া মাস্ক দেওয়ার জন্য তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। জি তো এইটা আমাদের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে এবং মানুষ দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে দুর্নীতি করে কোটি কোটি টাকা অর্জন করা খুব সামান্য একটা ব্যাপার। এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন পদে, যেমন স্বাস্থ্য খাতের ব্যাপারে আমি পত্রিকায় যে খবর আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য খাতে একটা চরম দুর্নীতি চলে যাচ্ছে। অথচ দেখো, যে কোনো সরকারের কিন্তু দায়িত্ব হচ্ছে কি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। এই পাঁচটা কিন্তু মৌলিক, মানুষের যে মৌলিক যে প্রয়োজন, এই প্রয়োজনগুলো কিন্তু মেটানো সব সরকারই কিন্তু দায়িত্ব। এটা ঠিক যে আমাদের বর্তমান সরকার অনেক ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা যা সমস্ত অর্জন করেছেন এটা কিন্তু প্রশংসার দাবিদার। কিন্তু দুর্নীতি আমাদের আসলে এক নম্বর জাতীয় শত্রু। প্রায় সময় আমরা শুনি আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমাদেরকে বলা হয় জনসংখ্যা। জনসংখ্যা আমাদের জন্য কখনোই কোনো সমস্যা বলে আমি মনে করি না, এটা সবসময় আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। সমস্যা, আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের এই রাজনৈতিক এবং সামাজিক জীবনের এই দুর্নীতি এবং শাহেদ এবং অন্য যে সমস্ত দুর্নীতিবাজ আছেন, এটাই কিন্তু বারে বারে আমাদের চোখের সামনে এটা আঙুল তুলে দিচ্ছে। এবং এটার পিছনে যদি আমরা দেখি, দেখো সবচেয়ে বড় যেটা আমাকে লাগে, দুঃখ লাগে, আমি তো বিভিন্ন মসজিদে যাই বা মোটামুটি ধর্মটা মেনে চলি, আমার কাছে কিন্তু কখনো কোনো ধর্মীয় ক্ষেত্রে থেকে এরকম কোনো প্রতিবাদ কিন্তু শুনি না। আমরা সবসময় শুনি, যেমন গতকালকে একটা মসজিদে গিয়ে আমি শুনলাম যে এই যে 10 দিন, এই যে জিলহজ মাসের 10 দিন, এর মধ্যে কোন দিন কোন ইবাদতটা করলে আগের 1 বছর পরের সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু এটা আমরা কখনো শুনলাম না। এই যে দুর্নীতিগুলো আমরা করি, এই দুর্নীতি বন্ধ করাটা কতটা দরকার। রাজু ভাই, এখানে একটা ডিবেটিং ইস্যু আছে, সেটা হচ্ছে আপনি যদি দুর্নীতিকেও যদি রিলিজিয়াস ম্যাটার মধ্যে নিয়ে আসেন, তখন তো আপনার একটা সম্ভাব্য একটা মানে ধর্মান্ধ বা মৌলবাদী বা উগ্রবাদী হওয়ার একটা সম্ভাবনা আছে। না, আমার কথা হচ্ছে যে ধর্ম মানুষকে কি করে তার নৈতিকতার দিক দিয়ে। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে ধর্ম বলে মিথ্যা কথা বলো, এই ধর্ম বলে তুমি চুরি করো। তা আমরা যখন ধর্মের কথা বলি, ধর্মের যে মূলনীতি, ধর্মের সেই মূলনীতিওগুলো যদি মানুষ মানে, তা কিন্তু আমরা মানছি না। আজকে যদি আমি একটুখানি ডাইগ্রেস করি, যদি আমরা বলি যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করব, তো কোন সুন্নাহ পালন করব? এই সুন্নাহ করতে পারলে এইটা হবে, এটা হবে। কিন্তু সবচেয়ে বড় সুন্নাহ উনি ছিলেন আলামিন, উনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কই, আমরা তো কখনো বলি না যে মিথ্যা কথাটা। আমি যদি এটাকে আমাদের ল পয়েন্ট থেকে কানেক্ট করি, আপনি জানেন যে সবসময় আমাদের ইউকেবিএ যেটা করে, এভরি ইয়ার তারা আমাদের বাংলাদেশের কান্ট্রি রিপোর্ট আপডেট করে, যেখানে আমরা অলরেডি আমাদের যে কেস ল আছে, সেই কেস ল নিয়ে হিমশিম খাচ্ছে যে আমাদের বাংলাদেশে এনিথিং এভরিথিং পসিবল। এখন সামহাও কি এরকম সম্ভাবনা আছে যে তারা ওখানে রেফার করবে যে তোমরা তো কোভিড-19 যেই সার্টিফিকেটটাও তোমরা কিন্তু কপি করেছো? আমরা জানি না এটা কোভিড-19 ইস্যুটা আসবে, তবে যেটা আছে এটার পরে কিন্তু ডিসাইডেড কেসও আসছে বাংলাদেশের পরে, বেশ কয়েকটা কেস আছে। এবং কানাডিয়ান ইমিগ্রেশন বোর্ডের একটা রিপোর্টও আছে যে বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলি আসে তার অধিকাংশগুলিই কিন্তু জালিয়াতি। তো এটা আমাদের অবশ্যই, আমাদের বাংলাদেশের জন্যে এটা অবশ্যই একটা খুব বাজে একটা ব্যাপার। এবং যেহেতু এখানে কোর্টের ডিসিশন আছে, তুমি যেমন তানভীর আহমেদ কেস আমরা বলছি, তানভীর আহমেদের পরিপূরকভাবে কতগুলো ডিসিশন তার মধ্যে আছে, বাংলাদেশকে নিয়ে আছে একাধিক কেস, যেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন ডকুমেন্ট, বিশেষ করে কেসের ব্যাপারে আমরা প্রায় যে কোনো কারণে হোক আমাদের দেশে দেখেছি আমরা বাংলাদেশি অ্যাসাইলাম সিকারদেরকে কারা জানি অ্যাডভাইস করে যে তুমি দেশ থেকে টনকে টন তুমি তুমি কেস নিয়ে আসো, তোমার মধ্যে কেস হয়ে গেছে। কিন্তু কেস হয়ে গেলে তুমি জানো এটা কিন্তু পারসিকিউশন নয়, এটা প্রসিকিউশন। প্রশ্ন হবে তোমার কেস হয়েছে, তুমি লয়ার লাগায় তুমি ফাইট করো। তো এটার জন্য তুমি যে অ্যাসাইলাম পেয়ে যাবে এটা মনে করার কিন্তু কোনো কারণ নাই। কিন্তু এটা আনা হয় এবং প্রায়শই দেখা যায় বাংলাদেশে গিয়ে যখন তারা তদন্ত করে, হোম অফিস তারা বুঝতে পারে যে কেসগুলি কিন্তু আসলে জেনুইন নয়, তখন কি হয় ওই অ্যাসাইলাম ক্লেমটা দেখা যায় যে এটা প্রত্যাখ্যাত হচ্ছে এবং অবশ্যই সেই অ্যাপ্লিকেন্ট একটা বাজে একটা সমস্যার মধ্যে তিনি পড়ে যাচ্ছেন। যাই হোক, আমি যেটা তারপর ফিরে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের এই যে নৈতিকতার যে সমস্যা, এটা কিন্তু ক্রমশ আমরা খারাপের দিকে আমরা চলে যাচ্ছি, অধঃপতনের দিকে আমরা চলে যাচ্ছি। যদিও আমরা একটা লিগ্যাল শো, তারপরে আমরা মাঝে মাঝে যেটা চেষ্টা করি যে আমাদের কমিউনিটির জন্য একটু বেটার কোনো কিছু, যেহেতু কমিউনিটি সার্ভিস দিচ্ছি আমরা, সেই ক্ষেত্রে নিয়ে কিন্তু আমরা এই কথাটা বলছি। এটা টক শো না, একটা বিষয় আমাদের দেশে যেটা হচ্ছে সেই বিষয়টাই নিয়ে আমরা উই আর কনসার্ন। সেটা হচ্ছে যখনই
কোনো একজন ভদ্রলোক ধরা খাচ্ছে বা এরকম অনেক বাজে একটা কাজ হচ্ছে, তখন কিন্তু আমাদের গভর্নমেন্ট বা সরকার পার্টি থেকে যে কথাটা সার্টিফাই করা হচ্ছে যে হি ইজ নট ইন আওয়ার টিম বা আমাদের পার্টির না, জি। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো বিষয় কিন্তু বলা হয় না, করা হয় না। এই যে একটা কালচার চলে আসছে এখন। আমি রিসেন্টলি একটা পত্রিকায় বা একটা টক শোতে দেখেছি যে এক ভদ্রলোক কোশ্চেন করেছে যে কোন সময় হয়তো দেখা যাচ্ছে যে কেউ একজন আমাদের প্রাইম মিনিস্টারকে নিয়ে কোশ্চেন করবে যে হি ইজ নট বিলং টু আস, ভেরি কথার কথা আর কি। সেটা এরকম একটা কালচারটা কিন্তু আমাদের পলিটিক্যাল এবং সব রাষ্ট্রীয় কাঠামোর জন্য কিন্তু কতটুকু রিস্কি বা থ্রেট। না এটা তো অবশ্যই, কারণ আমাদের যেটা আগেই বললাম যে দুর্নীতি হচ্ছে আমাদের 1 নম্বর জাতীয় সমস্যা। এটা যতক্ষণ পর্যন্ত আমরা স্বীকার করে না নেব এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই কালচারটা আমাদের মধ্যে না আসবে, যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্মীয় অনুশাসনের মধ্যে মিথ্যে কথা বলা, ফ্রেববাজি করা, এটাকে গুনাহ হিসেবে আমরা না ধরে নিব, আমার তো মনে হয় এটাকে কোথাও, আমার তো মনে হয় তুমি তো নিজেই মাদ্রাসা থেকে অনেক উচ্চ পর্যায়ে শিক্ষা অর্জন করেছো, তুমি কি কখনো এরকম কোনো পুস্তকে দেখেছো যে এটার পরে জোর দেওয়া হয়েছে? যতটা জোর দেওয়া হয় দাড়ি রাখার জন্য, যতটা জোর দেওয়া হয় লম্বা কাপড় পরার জন্য, ততটা জোর কি দেওয়া হয় মিথ্যা কথা না বলার জন্য? আমি কিন্তু কোনোদিন দেখি না। আমি তো নিয়মিত মসজিদে যাওয়া একজন মানুষ। এটা অবশ্যই সবকিছু কিন্তু সম্পর্কযুক্ত, কারণ আমাদের কালচারটা শেপ করে কিভাবে। একটা দেশের কালচার শেপ করার পিছনে কিন্তু রিলিজিয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অবশ্যই অবশ্যই। এবং তুমি দেখবে যে দেখা যাচ্ছে যে যাকে আমরা জানি চিহ্নিত দুর্নীতিবাজ, দেখা যাচ্ছে মসজিদের সবার সামনের কাতারে দাঁড়িয়ে আছেন। জি। এবং এই যে গরু, এই যে এখন কোরবানি আসলো, প্রতিযোগিতা, কে কত বড় গরু কিনতে পারলো, কে কত লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারলো, এটা নিয়ে একটা প্রতিযোগিতা। কিন্তু এটা তো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি, এটা মানুষকে তো শো করার জন্য আমি তো এটা করছি না। কিংবা অমুক সাহেব হজে যাচ্ছেন, বিশাল করে পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া, হজে তো যাওয়া হচ্ছে আল্লাহকে। আমরা অবশ্যই এই টপিক নিয়ে আবারও সময় পেলে কথা বলবো। আমরা দেখছি যে আমাদের অনেক কলার লাইনে আছেন, আমরা কিছু কল নিয়ে আবার আমরা একটা আমাদের আপডেট দিব। আমাদের আজকের এই মুহূর্তে কলার কে আছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম দেওয়ার জন্য ধন্যবাদ, দেখার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার সাহেবের কাছে, শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 জি, আমরা শুনছি। আপনি একটু সংক্ষেপে আপনার প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার সাহেবের কাছে। আমার ফ্যামিলি মেম্বার, ওরা ইতালি থেকে আসছেন, 3 বছর হয়, ওদের ইটালিয়ান পাসপোর্ট। তো আগামী আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওদের ইটালিয়ান পাসপোর্ট এক্সপায়ার হয়ে যাবে। এমতো অবস্থায় এখন তো ইটালিয়ান এমবাসির সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থাই খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা কোনো মাধ্যমে হচ্ছে না, অনলাইনে কোনো কিছু করা যাচ্ছে না। যদি কোনো সেপ্টেম্বরে ওদের ইটালিয়ান পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, তাহলে পরবর্তীতে ওদের কি অসুবিধা হবে বা ওদের আইনানুক ইমিগ্রেশনের পারপাসটা কোন দিকে যাবে সেটা একটু বলবেন। যেটা ভাইয়া আমার ধারণা যে ইটালিয়ান এম্বাসি তারা অবশ্যই, আপনি কি নিশ্চিত যে লন্ডনে ইটালিয়ান এম্বাসির কোনো রকমের যোগাযোগ নাই, কোনো কন্ট্যাক্ট নাই? কোনো কন্ট্যাক্ট, ওরা তো একটা কি নোটিশ দিয়ে রাখছে যে কোভিড-19 এর জন্য কিছু করা হচ্ছে না। আপনি কি ওদের সাথে ইমেলও কি যোগাযোগ করার চেষ্টা করেছেন? ইমেইলের তো কোনো উত্তর দেয় নাই, ফোনে আপনি যদি ইটালিয়ান ওদের সাথে কোনোভাবে যোগাযোগ করে যদি সেটার একটা রেকর্ড রাখতে পারেন, আমার ধারণা যে এই পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেলে আপাতত এই যে ক্রাইসিসের কারণে আমার মনে হয় ওনাদের কোনো প্রবলেম হবে না। আরেকটা কথা যেটা জানতে চাচ্ছি যে আপনি আপনার ইয়েদের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য আপনি কি প্রি সেটেল স্ট্যাটাসের জন্য কি অ্যাপ্লাই করেছেন কি? জি, ওনাদের প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করেছেন কি ব্রিটেনে? না, সেটা তো করা হয় নাই। কেন করা হয় নাই ভাইয়া? কারণ আপনি তো জানেন যে 31শে ডিসেম্বরের পরে কিন্তু প্রবলেম হয়ে যাবে এবং জুনের 30 তারিখের পরে হয়তো বা আর কোনো ধরনের অ্যাপ্লিকেশনই কিন্তু করা যাবে না ওনাদের। আপনি অবশ্যই প্রি সেটেল স্ট্যাটাসের জন্য, আমি মনে করি যে সেপ্টেম্বর যেহেতু এখনও দেরি আছে, আপনি এখনই প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করে দেন। আপনি কি আপনার নিজের সেটেল স্ট্যাটাস বা প্রি সেটেল স্ট্যাটাস কি নিজে কি নিয়েছেন কি? জি জি, না, আমি এদেশের, আমি ব্রিটিশ। আচ্ছা ভাই, শব্দটা কি ফ্রি আমাকে বলবেন কি? প্রি সেটেল, PRE জি SETTLED। যদি এদেশে টিটি রাইট এক্সারসাইজ করতে এসে থাকেন, উনারা এদেশে আসলেন কিভাবে? আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে। জি, আপনি কি তাদেরকে ইটালিতে গিয়ে তাদেরকে আপনি নিয়ে এসেছিলেন নাকি তাদেরকে কিভাবে আপনি আনলেন?
না, ওরা এমনিতেই ওদের থ্রুতেই আসছিল। হ্যাঁ, ওরা এখানে যদি আমরা- ওনাদের রুটে আসেন তবে তারা কিন্তু নিজেরাই যে প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তাদের তো আর কোনো স্পন্সর লাগছে না, কারণ তারা নিজেদের রুটে আসলেন। তো আমার মনে হয় ওনাদের আপনি প্রি সেটেল স্ট্যাটাসটা নিয়ে নেন এবং তারপরে যখন 5 বছর হবে তখন তারা সেটেল স্ট্যাটাস পেয়ে যাবে। মনে রাখতে হবে এই যে ইইউ যে রেগুলেশন, এই রেগুলেশন কিন্তু 31শে ডিসেম্বরের পরে আর কার্যকরী হবে না। তখন ওই ইইউ যে অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্স ইইউ ইমিগ্রেশন রুলের, সেটার আন্ডারে কিন্তু সব কিছু গভর্ন হবে। তো আমার মনে হয় যে আপনি সময় থাকতে এটা অ্যাপ্লিকেশন করে নেন। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এখন দেখা যাচ্ছে হোম অফিস কিন্তু বেশ কিছু ইইউ অ্যাপ্লিকেশন রিফিউজ করা শুরু করেছে, যেখানে গত 2 বছরে তারা মাত্র 900 অ্যাপ্লিকেশন রিফিউজ করেছিল প্রায় 35 লাখের মধ্যে, সেখানে গত জুন মাসেই তারা 1400 অ্যাপ্লিকেশন রিফিউজ করেছে। তো ফলে আমি স্ট্রংলি অ্যাডভাইস করব যে আপনি এই প্রি সেটেল স্ট্যাটাসের জন্য ওনাদেরকে অ্যাপ্লাই করে দেন। তো সেক্ষেত্রে পরবর্তীকালে ওনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেলেও ওনাদের আসলে কোনো সমস্যা হবে না। এমনিতেই পাসপোর্ট নিয়ে সমস্যা হওয়ার কথা নয়, কারণ আপনি নিজেই বলেছেন যে ইটালিয়ান অ্যাম্বাসি এখন বন্ধ, তারা পাসপোর্ট রিনিউ করতে পারছে না। বাট তারপরেও যদি ওনারা প্রি সেটেল স্ট্যাটাসটা নিয়ে রাখতে পারেন তবে ইনশাআল্লাহ তাদের কোনো সমস্যা হবে না। আপনি এটা করে ফেলেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আসছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। ভাইয়া আমি লন্ডন থেকে ফয়সাল বলতেছি। ভাইয়া আমার ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন। আমার 2টা ব্রিটিশ বাচ্চা আছে, তো আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম হিউম্যান রাইটসে, তখন আজকে প্রায় 21 মাস চলে, বুঝছেন? জি। এখনো কোনো এমনি তারা, আমি 2-1টা চিঠি দিয়েছিলাম, তারা কোনো রিপ্লাই করছে না। জি, এখন দেখেন আপনার যখন আপনি অ্যাপ্লিকেশন করেন 21 মাস আগে, তখন কি আপনার বাচ্চারা ব্রিটিশ ছিল? জি 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 জি, তাহলে এখন আপনার জন্য 2টো পথ খোলা আছে। একটা হচ্ছে আপনি আপনার লোকাল এমপিকে দিয়ে একটা চিঠি লেখান, অথবা আরেকটা হচ্ছে আপনি হাইকোর্টে যাওয়ার থ্রেড দিয়ে আপনি জুডিশিয়াল রিভিউ করবেন, এইটার হুমকি দিয়ে হোম অফিসে আপনি একটা প্রি অ্যাকশন প্রোটোকল পাঠান। আমি তারা কাছে সরাসরি ফোনে যোগাযোগ করছিলাম, রেজিস্ট্রার সাহেব বাদে আমারে তারা কইছিল 5 ডে এর ভিতরে আমারে জানার, বাদে জানাইছে যে আমার কেস ওয়ার্কারের কাছে। না, এটা তো কেস ওয়ার্কারের কাছে আছে, কেস ওয়ার্কারের কাছে না গেলে এটা কেন আপনার দেরিটা হবে? কিন্তু তারা যে 21 মাস সময় নিচ্ছে, এটা একটা অবশ্যই একটা আনরিজনেবল ডিলে। এটার জন্য আপনি আপনার এমপি সাহেবকে দিয়ে চিঠি লেখান, এবং সেটাতে কাজ না হলে যেটা আমি বললাম, আপনি জুডিশিয়াল রিভিউতে যাবেন এবং সেখানে গিয়ে আপনি একটা অর্ডার চাইবেন, ম্যান্ডামাস অর্ডার, যে আপনার কাছে যেন ডিসিশনটা দেওয়া হয়। কারণ কোনো ক্ষেত্রেই 21 মাস লাগার মতো কোনো কারণ নাই। ঠিক আছে? জি জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। নেক্সট কলার, হ্যালো। কলার আপনি আমাদের শুনছেন? হ্যালো কলার, হ্যালো কলার, আপনার প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার কলার, আপনার টিভি ভলিউমটা একটু ডাউন করে আপনার প্রশ্নটা একটু করুন। জি, আমি টিভির হান্ড্রেড না, আমি তো টিভির দূরই। আমার কোয়েশ্চেন একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে। আপা, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু গুছিয়ে বলেন আর ভালো করে বলেন, জোরে বলেন, শুনছি। এখন শোনা যাচ্ছে, জি। আচ্ছা, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমার এখন ভাই ওদের আইছিল। জি জি, প্রশ্ন করুন। জি, আইছিল ওদের আমার বয়স এটুকু 12 হয়েছিল, আর আমরা কোনো কেস করছি না, আন্ডার এজ কিছু কেস করছি না। এখন তার বয়স হলো 25, তাই স্কুলও গেছিলাম আর এমনি আর কলেজও গেছিলাম, তাই আইছিলাম ভিজিট ভিসায়, আর ও ভিজিট ভিসার কারণে তাই গেছিল আর স্কুল আর ওটা। এখন তো তাই আর কোনো কেস গ্রাউন্ড কিছু নাই, তার কিছু রাইড আসেনি দেশ। যেটা ওনার বয়স যদি 25-এর কম হয়, আর উনি যদি 12 বছর বয়সে দেশে এসে থাকেন, তবে ওনার একটা গ্রাউন্ড আছে এবং উনি আন্ডার 25, বাট ওভার 18। জি, আমরা সলিসিটর লগে মাতিছিলাম, বাট জানার এই বয়সে হাফ অফ দ্য লাইফ হয় না। তাহলে আপনি যে আমাকে বললেন যে উনি 12 বছর বয়সে দেশে আসলেন, তাহলে তো নিশ্চয়ই আপনি ওটা সঠিক বলেননি। 12 বছর বয়সে উনি যদি এদেশে এসে থাকেন, তাহলে ওনার, আর এখন যদি বয়স হয় 25-এর কম, তাহলে তো উনি অবশ্যই হাফ অফ দ্য লাইফ ওনার এদেশে হয়ে গেছে।
তার মানে আপনি নিশ্চয়ই যে কোনো জায়গায় সাল তারিখের গড়বড় হয়েছে। জি আমার কিছু লাগে আমি কিমান মিস্টেক করতাম গাড়ি বাট তার এই হার্ট ফোন এই জো হয় না বাট এ আর কোনো গ্রাউন্ড আমার আসছে না, সেখানে তার আরেকটা গ্রাউন্ড হতে পারে, সেটা হচ্ছে যে উনি এদেশে সিগনিফিক্যান্ট টাইম এদেশে কাটিয়েছেন এবং দেশে গেলে উনি অ্যাডজাস্ট করতে পারবেন না, ইনসারমন্টেবল মানে খুব ভয়াবহ রকমের সমস্যা হবে। এটা যদি উনি দেখাতে পারেন যে দেশে গেলে ওনার ভয়াবহ সমস্যা হবে অ্যাডজাস্ট করতে, দেশে গিয়ে খাপ খাওয়াতে, তাহলে ওনার আরেকটা অ্যাপ্লিকেশন হতে পারে। আচ্ছা আর তো সেইটা স্টার লাগি কিটা করা লাগবে, আমরা তো আবার কোনো কেসেস মানছি না জানা লাগে বাট না, আমরা কেস মারাত্মক কিছু নয়, আপনার কোনো কেস থাকলে আপনি তখন কেস করবেন। আপনার কেস এখানে মাত্র দুটোই হতে পারতো, একটা হচ্ছে ওনার আন্ডারে উনি যখন আসেন তখন থেকে এখন পর্যন্ত উনি হাফ অফ দ্য লাইফ এসেছেন, কিন্তু আপনি আমাকে বললেন যে সলিসিটর সাহেব অলরেডি চেক করে বলেছেন উনি এটাতে পড়ে না, তার মানে নিশ্চয়ই ওই আপনার বয়সে যেটা আমাকে বলেছেন ওই বয়সটা ঠিক না। উনি হয়তো 12-রও পরে উনি হয়তো দেশে এসেছেন আর ওনার বয়স হয়তো এখন 25 পার হয়ে গেছে, সে কারণে উনি হয়তো এটাতে পড়ছেন না। তো ওনার সেকেন্ড যে গ্রাউন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে যে উনি দীর্ঘদিন এদেশে থাকার কারণে দেশে গিয়ে উনি ওনার পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব না, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবেন, এটা ছাড়া আর অন্য কোনো গ্রাউন্ড ওনার নাই। আরেকটা গ্রাউন্ড আসলে 14 বছর ওদেশে থাকলে এটা যখন সেই গ্রাউন্ডটা 12 বছর আগে আপনার সেই গ্রাউন্ডটা 2012-তে, আজ থেকে 8 বছর আগে সেই রুলটা তারা তুলে নিয়েছে, এখন 20 বছর থাকতে হবে। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, আমরা আবারও ছোট্ট একটা ব্রেক নিব, ব্রেকের পর আমরা ফিরে আসবো। প্রিয় কলার, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠান। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। আমরা বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আমাদের আজকের আয়োজন নিয়ে। আজকে আমরা চেষ্টা করছি সাম্প্রতিক সময়ের বিভিন্ন আইন বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনাদেরই বিভিন্ন ফ্যামিলি লিটিগেশন ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন এবং প্রশ্নের জবাব দিতে। এই প্রশ্নোত্তর পর্ব এবং আপডেট নিয়ে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি জেকে সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই আইন অধিকার প্রোগ্রামটি অনেক দিন ধরেই আপনাদের সাথে আমরা এই প্রোগ্রামটি করছি এবং আমরা চেষ্টা করছি কমিউনিটির রিলেটেড বিভিন্ন বিষয় আপডেট করার জন্য, আমাদের ল রিলেটেড বিষয়গুলোর পাশাপাশি, যে যার মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের কমিউনিটিতে যেন সব ধরনের লোকজন আমাদের এই উপস্থাপনা থেকে আলোচনা থেকে উপকৃত হয়। সেই পাশাপাশি আমরা চেষ্টা করছিলাম আজকে বাংলাদেশের কোভিড নিয়ে কথা বলার জন্য। সেই কোভিড নিয়ে আমরা অনেক বিষয় চলে এসেছে, বাট লাস্ট যে বিষয়টা রাজা ভাই আমরা ছোট্ট করে যেটা বলতে পারি, আমাদের হোপটা কি এখন বাংলাদেশের আসলে? আমি আশা করছি যে বাংলাদেশে যে একটা কথা আমি এই জন্য প্রসঙ্গে নিয়ে এসেছি যে আমাদের এত কিছুর পরও আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী সাক্ষাৎকার কিন্তু রিসেন্টলি আপনি দেখেছেন কিনা, উনি বলেছেন যে হি ডিজার্ভ ক্রেডিট, কারণ হচ্ছে পয়েন্ট যদি আমরা চিন্তা করি কয়জন লোক মারা গেছে, সে বলছে আমেরিকায় এত ভালো আপনার ট্রিটমেন্ট, ইউকে এত ভালো ট্রিটমেন্ট, এখানে হাজার হাজার লোক মারা গেছে, হোয়ারেজ বাংলাদেশে তো অনেক কম লোক মারা গিয়েছে। তো এই যে একটা স্টেটমেন্ট একজন আমাদের স্বাস্থ্যমন্ত্রীর এত বিতর্কের কিছু পরে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের আসলে আশা ভরসা হোপটা কিরকম? দেখো, আমি সবসময় আশাবাদী। আমি মনে করি যে যত ঝড় বৃষ্টি হোক না কেন একসময় মেঘ কেটে যাবে, নিশ্চয়ই আসবে। আমি আরও বিশ্বাস করি যে যে সমস্ত দেশগুলি কোভিড-19 পরে যারা ভালোভাবে ইমার্জ করবে তার মধ্যে বাংলাদেশ ডেফিনেটলি আমরা ভালোভাবে সামনে আমরা উঠে আসতে পারি। কিন্তু রাজা ভাই, একটা বিষয় আমরা দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের ডেফিনেটলি আমাদের ইকোনমির একটা বড় একটা অংশ হচ্ছে যে গার্মেন্টস। সেই গার্মেন্টসে বলা হচ্ছে যে হাফ অফ দ্য অর্ডার কিন্তু অলরেডি আমরা লস করেছি। না, আমরা যেটা লস করেছি আমার ধারণা, কারণ আমরা যেটা বুঝতে পারছি যে পৃথিবীতে এখন যে একটা নতুন স্নায়ুযুদ্ধ শুরু হচ্ছে, আমেরিকা বনাম চায়না, সেটার কারণে কি হবে, অনেক দেশের সাথে হয়তো চায়নার বাণিজ্যিক সম্পর্কের একটা অবনতি ঘটবে। এবং চায়না যেহেতু আমাদের গার্মেন্টসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, আমার ধারণা যে অনেক গার্মেন্টসের অনেক নতুন কন্ট্রাক্ট আমরা পাবো।
তো ফলে আমার কাছে আমি আশাবাদী যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তাদের এই ধকলটা কাটিয়ে উঠতে পারবে। অবশ্যই আমাদের যে প্রাণহানি হয়েছে এবং যে সমস্ত সমস্যাগুলি হয়েছে সেগুলো তো অবশ্যই আমরা, এটা খুব ভয়াবহ সমস্যা, বাট আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আমি রেজা ভাই, ছোট্ট একটা বিষয় আমরা আসলে মিস করেছি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশ সহ ইন্ডিয়ার যে রিজনটা আমাদের এখানে এখন ভয়াবহ একটা বন্যা চলছে এবং বাংলাদেশে বলা হচ্ছে যে 1/3 অংশ অলরেডি আন্ডার ওয়াটার। তো আমরা আমাদের প্রোগ্রাম থেকে আজকে আমাদের যারা অলরেডি বন্যা আক্রান্ত তাদের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি। জানাই, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই রেজা ভাই, এই ঘটনা তো প্রতি বছরই হচ্ছে। বাংলাদেশ কিন্তু বন্যাতে আমাদের একটা মানে বিশেষ আল্লাহর রহমতে আমরা একটা ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা যথেষ্ট এক্সপার্টিস আমরা অর্জন করেছি। বাংলাদেশ কিন্তু এখন বন্যা বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য আর বৈদেশিক সাহায্যের পরে কিন্তু নির্ভরশীল নয়। তবে অবশ্যই এবার বন্যাটা আমি দেখলাম যে বন্যাতে একটি বহুতল বিশিষ্ট স্কুল, যেটাকে সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা হতো, চরাঞ্চলের বাতিঘর বলে যে কথাটা বলা হচ্ছে, সম্পূর্ণ কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি লাইভ দেখেছি, একটা ভিডিও ক্লিপ দেখেছি এনটিভির সম্ভবত, যে কিভাবে এত বড় একটা বিল্ডিং দুই ভাগে ভেঙে পড়লো। পাশাপাশি আমার এলাকা যেহেতু উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুর, সেখানে আমি দেখেছি এরকম কয়েকটা স্কুল কলেজ মেঘনার যে ভাঙনের মধ্যে। এবং তোমার যেখানে বাড়ি, তোমার নোয়াখালী শহরই তো আজ থেকে 150 বছর আগে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখন তো নোয়াখালী বলে তো কোনো শহরই আর নাই, যেটা আছে সেটা হচ্ছে মাইজদি। এটা হয়তো অনেক বাংলাদেশি কিন্তু জানেন না। এমনিতে আপনার কি হয়ে যাবে এই যে হিস্টোরিক্যালি প্রাকৃতিকভাবে যে ভাঙনটা, এটা কি পৃথিবীর অন্যান্য দেশে কি একই রকম অবস্থা নাকি? এবং মনে রাখতে হবে আজ থেকে 300-400 বছর আগে আমরা যে আজকে যে নদী আমরা দেখছি, এই নদীগুলি কিন্তু হয়তো এভাবে ছিল না। এবং এমনকি আমার নিজের ছোটবেলার ঘটনা আমার মনে আছে যে যদি আমরা স্থলপথে ঢাকায় আসতাম তা আমাদেরকে 3টা নদী পাড়ি, বড় নদীতে 3টা ফেরি পাড়ি দিতে হতো। এখন একটা নদী কিন্তু সম্পূর্ণ গতি পরিবর্তন করেছে, সেখানে কিন্তু আর কোনো নাই। আমার কাছে মনে আছে যে যেখানে যে মসজিদে আমরা ছোটোবেলায় গিয়ে নামাজ পড়তাম ফেরিঘাটে, সেই মসজিদটা আছে পরিত্যক্ত, কিন্তু তার আশেপাশে 2-4 মাইলের মধ্যে কিন্তু কোনো নদী নাই। তো এটা কিন্তু নদী যে গতি পরিবর্তন করে, এটা বাংলাদেশে আমরা দেখি। হ্যাঁ, আফ্রিকার অন্যান্য দেশেও করে। আবার ব্রিটেনের কথা যদি চিন্তা করা দরকার, ব্রিটেনে কিন্তু অধিকাংশ নদীগুলি কিন্তু খনন করা। ব্রিটেনে একসময় প্রচুর জলাশয় ছিল এবং পানি মাটিতে প্রচুর পানি ছিল। পানিকে নিষ্কাশন করার জন্য কিন্তু প্রচুর নদী খনন করা হয়েছে। এই জন্য ব্রিটেনের অধিকাংশ নদীগুলি কিন্তু খননকৃত। এই জন্য এই সমস্ত নদীগুলিতে তোমার ডুবে মরে যাওয়ার সম্ভাবনা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো 2-1টা কল নিয়ে নিব। আমরা দেখছি আমাদের অনেক কলার লাইনে আছেন। প্রিয় কলার, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আপনাদের প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, আপনাদেরকে আমরা আমাদের প্রোগ্রাম থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অপেক্ষার জন্য। আমরা আর দেরি করব না, আমরা চলে আছি আপনাদের মাঝে। এই মুহূর্তে কে আছেন লাইনে? হ্যালো কলার, আপনি আমাদের শুনছেন? প্রিয় কলার, রেজা ভাই, আমরা কলারটাকে মিস করেছি। নেক্সট কলার কে আছেন? হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। জি, আপনার দুজনকে ধন্যবাদ সুন্দর প্রোগ্রামের জন্য। রেজা ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি আমার কাজিনের জন্য আর কি ILR এর অ্যাপ্লিকেশন করব 5 ইয়ার রুটে আর কি, পার্টনার রুটে। তো এখন তো ফর্ম অনলাইনে ফিল আপ করতে হয়। তো এখানে দেখতেছি একর 2টা বাচ্চা আছে, 2টা ব্রিটিশ। এখন এখানে তো বাচ্চার কোনো নাই, ফর্মেটে কোনো নাই আর কি। যদি দেখা যায় এডিশনাল অ্যাপ্লিকেন্টে তার নাম ইনক্লুড করা হয়, তাইলে ইনকাম যে আছে থ্রেশহোল্ড, সেইটা 18,600 উপরে চলে যায়। তো এখন কি করণীয়? আপনার বাচ্চারা যেহেতু ব্রিটিশ, তাদের তো আর জন্য তার ইনকাম আপনাকে দেখাতে হবে না। ব্রিটিশ বাচ্চার জন্য ইনকাম আপনাকে দেখাতে হবে না। বুঝতে পারছি, বাট বাচ্চাদের নাম কিভাবে ইনক্লুড করব? এখানে তো লেখা আছে তোমার কোনো বাচ্চা আসেনি। ওখানে দেখবেন আপনাকে বোধহয়, আমি তো ঠিক এই মুহূর্তে ফর্মের কথা মনে পড়ছে না, আপনি দেখবেন ওখানে খুব সম্ভবত থাকবে যে কোনো নন অ্যাপ্লাইং বাচ্চা আছে কিনা। তো আপনাকে নন অ্যাপ্লাইং বাচ্চাতে আপনাকে টিক মারতে হবে। ফর্মের মধ্যে নন অ্যাপ্লাইং বাচ্চা বলে কোনো অপশন নাই।
আপনি আমার সামনে তো এই মুহূর্তে ঠিক আপনার ফর্মটা নাই, তা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমাকে যেটা মনে রাখবেন যে ওনাদের জন্য তাকে কোনো ফি দিতে হবে না। এই যে এডিশনাল অ্যাপ্লিকেশনের সাথে বাচ্চার ডিপেন্ডেন্ট বাচ্চার নাম দেওয়ার দরকার নাই। বাচ্চারা তো তার ডিপেন্ডেন্ট নয়। বাচ্চারা কি আপনি বললেন না, বাচ্চারা তো তার তো ডিপেন্ডেন্ট না, কারণ তারা তো ব্রিটিশ। জি, বাচ্চা যদি ব্রিটিশ হয় তো বাচ্চা তো তার অ্যাপ্লিকেশনের উপরে তারা তো ডিপেন্ডেন্ট না, তো ফলে তারা হচ্ছে নন ডিপেন্ডেন্ট বাচ্চা। সেজন্য ওদের এখানে এড করার দরকার নাই। আপনি ফর্মে দেখবেন, ওটা কিন্তু বলে দিবে যে তোমার তুমি কাকে কাকে তুমি ফর্মের সাথে তুমি অ্যাড করতে চাচ্ছ। ভাই যেটা আমার প্রবলেম কি, আমার সামনে তো আসলে ল্যাপটপ নাই, ল্যাপটপ থাকলে আমি ফর্মে গিয়ে হয়তো আপনাকে বুঝিয়ে বলতে পারতাম, বাট এনিওয়ে আপনি দেখবেন এটা আছে, এবং আপনার কোনো কিছু এক্সপ্লেন করতে গেলে আপনি যখন ওই ডকুমেন্ট সাবমিট করবেন, ডকুমেন্টে কভার লেটারে সব কিছু আপনি এক্সপ্লেন করে দেবেন, দিলে ওরা বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি, আমি শফিকুল আলম বাণী থেকে। প্রথমে আমি স্যারকে আমি সালাম দোয়া জানাই, শ্রদ্ধা জানাই। আমি বলতাম চাই আমাদের বাংলাদেশে বন্যা সাইক্লোন আমরা চাই না আসুক আমাদের মাতৃভূমিতে, আর এসেছে, আমাদের অনেক শহীদ হইতেছেন, ওরা বেস্টে সুজা। আমি যদি মিথ্যা বলিতে আমার সোল যেন ফিনিশ হয়। আন্তর্জাতিক ভাবে আমি বলতাম চাই ইউএন সিকিউরিটি কাউন্সিল 5 পার্মানেন্ট মেম্বার স্যার। ভাইয়া সরি, আপনার কোনো লিগ্যাল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে একটু করলে ভালো হবে, আমাদের সময় সংক্ষিপ্ত। যে আমি শর্টকাট বলতেছি, জি বলেন ভাই। আমি সাধারণ অধিবেশন জাতিসংঘ বসবে, তারপরে পৃথিবীর জন্য একটা সুখবর আসবে স্যার, ইনশাআল্লাহ। ধন্যবাদ। দোয়া করি সারা পৃথিবীতে যেন সুখবর আসে, এবং আমরা যে বর্তমানে যে মারাত্মক মহামারীর মধ্যে আছি, ইনশাআল্লাহ যেন আমরা সেখান থেকে সবাই মুক্তি পেতে পারি। আর যারা এই মহামারীতে মারা গেছেন, আল্লাহ যেন তাদের সবার পর রহম করেন। যারা আমরা বেঁচে আছি তাদের উপরের জন্য আল্লাহ অব্যাহতভাবে তার রহমতের বৃষ্টি নাজিল করে যান। ধন্যবাদ রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্নটা হলো কি, আমি EX1 এর আন্ডারে 10 ইয়ার্স রুটে ফ্যামিলি ব্রিটিশ ওয়াইফ বাচ্চা হিসেবে ভিসা পাইছিলাম। তো বর্তমানে আমি একটা অসুস্থ আর কি, একটা রোগ, বড় ধরনের একটা রোগ, আমার কিডনি কাম করতেছে না। তো ওখানে আমার ওয়াইফে যদি ইউনিভার্সাল ক্রেডিট, আমার তো পাবলিক ফান্ড নাই লেখা আর কি, পাবলিক ফান্ড ইউজ করতে পারবো না, মানে আমার ওয়াইফে যদি ইউনিভার্সাল ক্রেডিটের লাগি অ্যাপ্লিকেশন করই, আমারে কোনো এটা উল্লেখ করলে আমারে কোনো বেনিফিট দিব না? আচ্ছা ভাইয়া শোনেন, প্রথম কথা শোনেন যে আপনার ওয়াইফ কি ব্রিটিশ? হ্যাঁ, ওয়াইফ বাচ্চা। আচ্ছা, যদি আপনার ওয়াইফ যদি আপনার জন্য কি বলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা যে বিভিন্ন ধরনের যে সমস্ত ট্যাক্স ক্রেডিট আছে সেগুলোর জন্য উনি যদি অ্যাপ্লাই করেন, তো সেটার জন্য কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। আরেকটা কাজ যেটা আপনি করতে পারেন, আপনার এই অসুস্থতার কথা জানিয়ে যদি আপনি হোম অফিসে চিঠি লেখেন, চিঠি লিখে বলেন যে এই অসুস্থতার কারণে তারা কি পাবলিক ফান্ডের এই যে কন্ডিশন আছে, যে রেস্ট্রিকশান, এটা তারা লিফট করে কি না। তো পাবলিক ফান্ড তারা কিন্তু অনেক ক্ষেত্রে এখন তারা কিন্তু লিফট করে দিচ্ছে করোনার কারণে। এটার একটা আপনি বেনিফিট নিতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। আর আপনার ওয়াইফ যদি ওই আপনার এই বিভিন্ন ট্যাক্স ক্রেডিটগুলো আপনার ক্লেম করেন, তবে সেটার জন্য আপনার অ্যাপ্লিকেশন এফেক্ট করবে না, কারণ আপনার ওয়াইফ কিন্তু তার নিজের রাইটে ক্লেম করছে। এবং ট্যাক্স ক্রেডিট কিন্তু ফ্যামিলিকে দেওয়া হয়, যেহেতু ফ্যামিলিকে দেওয়া হয়, এর মধ্যে একজন যদি এলিজিবল হয় ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্যে, তাহলে কিন্তু পুরো ফ্যামিলি পেতে পারে। সেক্ষেত্রে আপনার কথা মেনশন করলে কোনো অসুবিধা নাই, কারণ ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করছেন আপনার ওয়াইফ। থ্যাংক ইউ কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। নেক্সট কলার। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্ন রেজা ভাই কাছে। শুনছি ভাইয়া। রেজা ভাই, আমি জহুরুল হইরাম। হ্যাঁ জহুরুল, কি অবস্থা? ভালো? জি ভাই, আমি ওটা জানতাম চাইলাম, আপনার টিভি প্রোগ্রাম দেখান দেখে আসলে খুবই ভালো লাগে। জি। তো আমি খালি ওখানে জানতাম চাইলাম যে আমি তো আজ 5 মাস ধরে, আমি তো আমার নাই কোভিড-19 6 মাস হয়ে গেছে। আমি তো এর মধ্যে চাইল্ড ট্যাক্স বেনিফিট অ্যাপ্লাই করছি, করিয়া তো পাইছি। তখন আমার ওয়াইফের লাগে আমি অ্যাপ্লাই করতাম হইল গিয়া ফেব্রুয়ারির ভিতরে। জি। বুঝছেন? এখন আমার অফটা আপনি একটু ক্লিয়ারলি অ্যাডভাইস করি করুক। আমি কি যেটা হবে ভাইয়া, যেটা হবে জহুরুল, ধন্যবাদ
আমাকে ফোন করার জন্যে। আপনাকে যেটা আমি আগেও বলেছিলাম সেটা হচ্ছে যে আপনাকে 6 মাসের পে স্লিপ দেখাতে হবে, এবং যেহেতু আপনি অ্যাপ্লিকেশান করবেন ফেব্রুয়ারি থেকে যদি আপনি 6 মাস ব্যাকে যান, তাহলে তার আপনাকে অক্টোবর থেকে আপনাকে 6 মাসের পে স্লিপ আপনি এবং আপনার ওয়াইফ আপনাদের দুজনেরই কিন্তু ইনকাম দেখাতে হবে। দুজনেই যদি আপনি ইনকাম দেখাতে পারেন ভালো কথা, না হলে যদি আপনি একাও দেখান, এককভাবে যদি ইনকাম দেখান সেক্ষেত্রে এটা হবে 18,600 আপনাকে দেখাতে হবে। এবং যদি আপনি এই যে বলেন কোভিড-19 কথা আপনি বললেন, কোভিড-19 ক্ষেত্রে তারা যে টুকু ডিসকাউন্ট দিয়েছে বা কনসেশন, সেটা কিন্তু তারা বলেছে যে দরকার হলে তারা মার্চের আগের 6 মাস তারা দেখবে। কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন বাই দ্যাট টাইম কিন্তু কোভিড-19 থেকে আমরা মোটামুটি মুক্ত হয়ে যাব, ফার্লো স্কিম থেকেও বোধহয় আমরা বেরিয়ে আসবো। সেক্ষেত্রে আমার ধারণা ফেব্রুয়ারিতে তারা কিন্তু আপনার ফুল ইনকাম দেখতে চাইবে, এর জন্য আপনার লাস্ট 6 মান্থের ইনকাম তারা আপনাকে দেখবে। সেক্ষেত্রে যদি আপনি ইনকাম না করেন তবে কিন্তু আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং যেটা হতে পারে সেক্ষেত্রে আপনার যেহেতু ব্রিটিশ বাচ্চা আছে, আপনার ওয়াইফকে তারা হয়তো ওই 5 বছর রুট থেকে সরিয়ে 10 ইয়ার রুটে হিউম্যান রাইটসের EX1-এ তারা কিন্তু ট্রান্সফার করতে পারে। তো এই জন্য আপনি ওই সময় একটু হিসেব করে অ্যাপ্লিকেশন করবেন। প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, আমরা দেখতে দেখতে আমাদের প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আরও অনেকজন কলার ছিল, আমরা আসলে সময়ের স্বল্পতার জন্য কল নিতে পারছি না। আমরা কলারদেরকে অ্যাপোলজি জানাচ্ছি এবং আগামী প্রোগ্রাম দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আরেকটা কথা কিন্তু বলা হয় নাই, আগামী শুক্রবারই কিন্তু ঈদুল আজহা। অবশ্যই আমরা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। জানি না এবছর হজের কি অবস্থা, হজ কি হচ্ছে, লিমিটেড আকারে হজ হচ্ছে। তো দোয়া করি যারা মক্কা মদিনাতে যারা হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের হজ কবুল করেন, এবং একই রকমভাবে যারা এই বিপদ আপদের মধ্যেও যারা কুরবানি করার নিয়ত করেছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করেন। এবং যেহেতু আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারিনি, আশা করি যে এবার আমরা ঈদুল আজহার লিমিটেড আকারে আমরা নামাজ করতে পারবো, আদায় করব। তো সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা যখন দেখা হবে আবার ঈদের পরেই দেখা হবে ইনশাআল্লাহ। জি রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আমাদের আজকে সহমত প্রকাশ করছি। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করব আপনারা অবশ্যই আপনাদের মতো করে গোস্ত রুটি খাবেন এবং আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে আমন্ত্রণ করবেন, আর আমাদেরকে আমন্ত্রণ করতে পারেন। আমরা যদি সময় করতে পারি অবশ্যই আসবো। পাশাপাশি এনটিভি ইউরোপের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এবং আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।